জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে বিজিবি সদর দপ্তরে পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। একই সাথে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেনা আইন ও ফৌজদারি আইনে একযোগে বিচারের সুযোগ নেই। এছাড়া সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান সংঘাতে স্পর্শকাতর হয়ে ওঠায় শুধু মিয়ানমার সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। মহিম মিজানের রিপোর্টে বাকিটা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর নতুন করে আলোচনায় আসে পুশিন। দেশটির বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিনের চেষ্টা চলে, তবে তা রুখে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার বিজিবি সদর দপ্তর দর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয় বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। এদিকে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির রেশ ওপারেও রয়েছে। বিভিন্ন সময় তাদের সীমান্ত বাহিনীগুলোতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের শিকার হচ্ছে বাংলাদেশিরা। ঘটনা সামাল দিতে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, শুধুমাত্র মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে। সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতারা নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। দীর্ঘদিন প্রতিবেশী দেশে পলাতক থাকা মেজর মোজাফফরের বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনে সম্পন্ন করা হবে বলে জানালেন সালাউদ্দিন আহমেদ। তার অন্যান্য সহযোগীদের সামরিক আদালতের বিচার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সিভিল আইনে আলাদা মামলা করার কোনো আইনগত সুযোগ রয়েছে কিনা সেটিও পর্যালোচনা করা হবে বলে ইঙ্গিত দেন মন্ত্রী। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলা অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। বিজিবিকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। মহিম মিজান, ৭১, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি। সোমবার ইস্কাটনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর ২০ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা নিশ্চিত করেন। মাত্র তো চিঠি দেওয়া হলো, ফিডব্যাক আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে।
এদিকে সার্কের পুনরুত্থানে সরকার কাজ করলেও বিমস্টেক আর সার্ক একটি আরেকটির বিরোধী নয় বলে জানান তিনি। বিমস্টেকে যে দেশগুলো আছে সেগুলো অনেকগুলো দেশ সার্ক ভুক্ত সার্ক প্ল্যাটফর্মে নেই। তো অবশ্যই এটা পরিষ্কার যে সার্ক এবং বিমস্টেক দুটোই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে এবং দুটোই কোএক্সিস্ট করতে পারে এবং সার্ক এবং বিমস্টেক দুটি প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলের দেশগুলোর এবং মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব। এর আগে সোমবার দুপুরে বিমস্টেক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের অঞ্চল সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ, মানব পাচার, মাদক পাচার, সাইবার হুমকি, অবৈধ মাছ ধরা, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং মানবিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই সামুদ্রিক নিরাপত্তা, আইন প্রয়োগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিমস্টেককে আরও কার্যকর সহযোগিতা জোরদার করতে হবে। তিনি জানান বিমস্টেকের বর্তমান সভাপতি এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ শুধু সভা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঞ্চলিক সংযোগ আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে থাকতে হবে। পরিবহন সংযোগ বিষয়ক বিমস্টেক মাস্টার প্ল্যান আমাদের একটি সুস্পষ্ট রূপরেখা দিয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর কার্যকর বাস্তবায়ন। নীল অর্থনীতিতে যৌথ সমৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার কথাও জানান তিনি। রোহিঙ্গাদের ফেরাতে চান সদস্যদের সহযোগিতাও। একজন বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে বাংলাদেশ আন্তরিকভাবে আশা করে যে বিমস্টেকের কাঠামো এবং এই বহুপাক্ষিক সংস্থার সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ থাকবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলশিরি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরির ওই বাড়িতে অভিযান চালায়। আদালতের নির্দেশে বাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে থাকা স্থাবর অস্থাবর মালামালের জব্দ তালিকা তৈরির কাজ করছেন তারা। প্রাথমিকভাবে সেখানে ব্যবহার করা জিনিসপত্র ও কিছু অর্থনৈতিক নথি পাওয়া গেছে বলে জানান তিনি। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে রিসিভারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে, যা আমাদের তদন্ত কাজে সহায়তা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করছেন। আবারও গ্রেফতার হয়েছেন আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে পল্লবী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। করোনা শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতি সহ নানা কারণে আলোচিত ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ২৪-এর গণঅভ্যুত্থানের 1 মাসের মাথায় 4 সেপ্টেম্বর তিনি জামিনে জেল থেকে ছাড়া পান। প্রতারণা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ শাহেদের বিরুদ্ধে ৩৫টি মামলা চলমান ছিল, যার সবকটিতেই পর্যায়ক্রমে জামিন পাওয়ায় প্রায় 4 বছর পর জেল থেকে মুক্তি মেলে তার। এর আগে ২০২০ সালের 15 জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর শরিকদের সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে এই উদ্যোগকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবে নয়, বরং জোটের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কে রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবোকে দেখতে গেলে প্রধানমন্ত্রী এ কথা জানান। এ সময় তিনি আরও জানান, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমবান্ধব টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। বৈঠকের শুরুতে শ্রম খাতে বাংলাদেশকে আরও সহযোগিতার আশ্বাস দেন আইএলও মহাপরিচালক। বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করা হবে বলেও আগ্রহ প্রকাশ করেন গিলবার্ট হোংবো। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা সুদৃঢ় করতে বর্তমান সরকার কার্যকর ভূমিকা রাখছে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, মুখ্য সচিব এবিএম আব্দুস সত্তার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুল আউয়াল সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোকে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না বলে জানান তিনি। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী সব কথা বলেন। নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে বলেও তার প্রত্যাশা। ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধনই প্রধান কাজ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিশেষ করে এই সময়টায় ডেঙ্গুর জন্য চিকনগুনিয়া অত্যন্ত ভয়াবহ এবং ইতিমধ্যে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে জাতীয় কমিটির সভা করে আমরা টাস্ক ফোর্স করে দিয়েছি, যাতে করে আপনার যে সমস্ত স্থানে এই মশাটা জন্ম নেয় সে সমস্ত স্থানগুলো আপনার পরিষ্কার করে রাখা যায়। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। গুটি কয়েক উড়োজাহাজ কোম্পানির কাছে যেন জিম্মি বাংলাদেশি যাত্রীরা। তাদের অভিযোগ, অনলাইনে টিকিট কম দেখিয়ে বাস্তবে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে এয়ারলাইন্সগুলো। ট্রাভেল এজেন্সিগুলো বলছে, আকাশপথে বাংলাদেশি এয়ারলাইন্সের শক্ত অবস্থান না থাকায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিদেশি কোম্পানিগুলো। যদিও তাদের দাবি, বাংলাদেশে জ্বালানি ও বিমানবন্দর খরচ বেশি, যার প্রভাব পড়ছে যাত্রীদের ভাড়ায়। জাহিদুল ইসলামের রিপোর্ট। বিদেশ ভ্রমণের অন্যতম মাধ্যম আকাশপথ। বাংলাদেশ থেকে যাত্রী পরিবহন করে 35টি কোম্পানির উড়োজাহাজ। একজন যাত্রীর জন্য টিকিট খুঁজছেন ট্রাভেল এজেন্সির এই কর্মকর্তা। একই গন্তব্যে কয়েকটি কোম্পানির উড়োজাহাজের টিকিট মূল্য দেখিয়ে বললেন, ভাড়া অন্যান্য দেশের চেয়ে বেশি। ঢাকা থেকে জেদ্দা যখন আমরা টিকিট কাটবো তখন আমি পে করব 81,832 টাকা, আর যখন জেদ্দা থেকে আপনি ঢাকা আসবেন সেই ভাড়াটা আপনাকে গুনতে হচ্ছে 32,659 টাকা। তো দুইটার ফার ডিফারেন্স আপনি নিজেই বুঝতে পারছেন যে কী পরিমাণ বৃদ্ধি। লোয়েস্ট ক্লাসের যে ভাড়াগুলো আছে সেগুলো তারা ব্লক করে দেয়, আপার ক্লাসের ভাড়াগুলো সে আমাদের শো করে। তারপরে লোয়েস্ট ক্লাসের ভাড়াটা যদি হয় আপনার 63,000 টাকা, তারা হায়ার ক্লাসের যেটা 98,000 টাকা সেটা দিয়ে তারা ফেয়ারটা শুরু করছে। জরুরি প্রয়োজনে যখন তখন বিদেশ ভ্রমণ করেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভাড়া বেশি, অনেক সময় টিকিটও পাওয়া যায় না। হংকং, দুবাই বা যে ব্যাংকক, এগুলোতে তো মানে হিউজ রাশ। এখানে কিন্তু আমরা টিকিট যেটা 30,000 টাকা 40,000 টাকা টিকিট হওয়ার কথা ছিল, সেটা দেখা যাচ্ছে আমরা 1 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে সিট নাই।
আমাদেরকে হঠাৎ করে টিকিট কাটতে গেলে যে টিকিটের দাম হয় ধরেন 35, তখন সেটা আপনি ধরেন লাখের কাছাকাছি চলে যায়। তো আমাদের পক্ষে তো এই বার্ডেন বহন করা সম্ভব হয় না। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ থেকে দৈনিক যাত্রী পরিবহন হয় 20 থেকে 30 হাজার। সেই তুলনায় উড়োজাহাজ চলে হাতে গোনা কয়েকটি। আউট অফ 100টা সিটের মধ্যে আমাদের হলো স্টেক হলো মাত্র 25 থেকে 30%। তো সেই ক্ষেত্রে বিদেশি এয়ারলাইনের সংখ্যা এখানে বেশি, তাদের মার্কেট শেয়ার বেশি। সপ্তাহে আমরা ধরি 50,000 সিটের প্রয়োজন, কিন্তু সেখানে আছে হয়তো আমাদের ডিমান্ড 60,000। সো 10,000 কিন্তু এক্সেস ক্যাপাসিটি আছে আমাদের। তো স্বাভাবিকভাবে মানুষ যখন বেশি করে টিকিট কাটতে যাবে, এয়ারলাইন তো তখন তাদের ফেয়ার বাড়িয়ে দিবে। দেশীয় বেসরকারি উড়োজাহাজ সংস্থার দাবি, জ্বালানি খরচ বেশি, বিমানবন্দর ব্যবহার ও টিকিটের উপর বিভিন্ন শুল্কের কারণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এভিয়েশন সেক্টরে যত ধরনের কস্ট আছে, মোর দেন 90% কস্ট হচ্ছে আপনার ডলারে। বাট আমরা যখন টিকিট সেল করি সেটা কিন্তু আমরা টাকায় সেল করি। এখানে টাকার ডিভ্যালুয়েশন একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করছে। ডেভেলপমেন্ট ট্যাক্স বলেন, সিকিউরিটি ট্যাক্স বলেন, এম্বার্কেশন ফি, এয়ারপোর্ট ট্যাক্স, সমস্ত কিছুই তো আমার ফেয়ারের সাথে ইনভলভ। যে কোনো রুটের অপারেশন কস্টের মোর দেন 40% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। জেট ফুয়েল প্রাইসটা যদি আদার্স কান্ট্রি থেকে বেশি হয়, আপনার ফেয়ার বেশি হতে বাধ্য। বর্তমানে 54 দেশের সাথে বিমান চলাচল চুক্তি রয়েছে বাংলাদেশের। দেশীয় উড়োজাহাজের সক্ষমতা কম, তাই আকাশপথে বাংলাদেশি যাত্রীদের বেশিরভাগই পরিবহন করছে বিদেশি উড়োজাহাজগুলো। অভিযোগ রয়েছে মন গড়া ভাড়া আদায়ের। বিশ্লেষকরা বলছেন, এ থেকে উত্তরণে বিমানবন্দর পরিচালনা খরচ কমাতে হবে এবং সেবার মান বাড়াতে হবে আন্তর্জাতিক মানের। তাহলে বেশি সংখ্যক বিদেশি উড়োজাহাজ বাংলাদেশে আসবে এবং যাত্রীরাও প্রতিযোগিতামূলক কম দামে টিকিট কিনে ভ্রমণ করতে পারবেন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।